আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সকলেই অবগত আছি যে গত 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন এটি শুরু হয়েছে এবং সংসদীয় রীতি অনুযায়ী, বিধি অনুযায়ী এই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন। সেই রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা এগুলো চলছে আমরা জানি। রাষ্ট্রপতির ভাষণ প্রদানকালে বিরোধী দল জামাত এবং এনসিপি তারা যৌথভাবে রাষ্ট্রপতির এই আগমন, ভাষণ, সংসদে পদার্পণ এগুলো নিয়ে তারা প্রতিবাদ করেছেন, প্লাকার্ড প্রদর্শন করেছেন এবং এক পর্যায়ে তারা ওয়াকআউট করেছেন। প্রথমেই বলে নিচ্ছি, শেখ হাসিনা গত 17 বছরের শাসন আমলে নিজের শাসনকে নিরঙ্কুশ এবং অ্যাবসলুট করতে গিয়ে তিনি দেশের রাষ্ট্রীয় কাঠামো, প্রথাগত রীতি, আইন, বিধি, বিধান, কনভেনশন সব কিছু ভেঙে একটা নিজের মতো তিনি বাগান সাজিয়েছিলেন। সেই বাগানে উপযুক্ত মালি হিসাবে তিনি অধিকাংশ ক্ষেত্রেই নিয়োগ দিতে ব্যর্থ ছিলেন। তিনি ব্যক্তিগত আনুগত্যের প্রশ্নটি সামনে এনে রাষ্ট্রের পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তিদেরকে মনোনয়ন দিয়েছেন কিনা সে প্রশ্ন তো এখন আলোচনায় উঠতেই পারে। বিশেষ করে রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পুর নিয়োগ, এটি শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার একেবারে ব্যক্তিগত পছন্দ, যেটা নিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা কেউই অবগত ছিলেন না। এমনকি রাষ্ট্রপতি হিসাবে তার নাম যখন প্রস্তাব করা হয় তখন অনেকেই আক্কেল গুড়ুম হয়েছিলেন। এবং এই শাহাবুদ্দিন চুপ্পু হচ্ছেন সেই ব্যক্তি যিনি শেখ হাসিনার পদধূলি বা চরণধূলি নিজের মাথায় মাখতে পারলে যার জীবন ধন্য, এমনটি তার নিজস্ব বয়ানেই তিনি প্রকাশ করেছেন। এই ধরনের ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন, সরীসৃপ মার্কা লোককে রাষ্ট্রপতি করার ফল কি? আমরা যারা রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা করছি, নিশ্চয়ই তাদের অনেকের চেয়ে কলিজায় বেশি লেগেছে শেখ হাসিনার। কারণ শেখ হাসিনাকে শুনতে হচ্ছে তার নিয়োগ দেওয়া এই যোগ্যতার বিচারে অত্যন্ত নিম্নমানের একজন ব্যক্তি, যিনি রাষ্ট্রপতি হয়ে ওই পদটি অলংকৃত করেছেন না কলঙ্কিত করেছেন, সে প্রশ্ন তো উঠতেই পারে। সেই শেখ হাসিনা দেখছেন যে তার সেই নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংসদে দাঁড়িয়ে তিনি একটি অক্ষর শেখ মুজিব অথবা শেখ হাসিনার সম্পর্কে ব্যবহার করেননি। তিনি তার ভাষণে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন, যেটি আওয়ামী লীগের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। এবং তিনি স্বাধীনতা যুদ্ধে দেশ গঠনে শহীদ জিয়ার অবদানের কথা তিনি বলেছেন, গণতন্ত্রের উত্তরণে এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে খালেদা জিয়ার অবদানের কথা তিনি তুলে ধরেছেন। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের তিনি প্রশংসা করেছেন। একই সাথে আওয়ামী লীগের শাসন আমলকে তিনি ফ্যাসিবাদী শাসন আমল বলেছেন। আওয়ামী লীগ 2001 সালে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়নের সূচনা করে গেছিল, সেটি তিনি বলেছেন। আওয়ামী লীগ লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করেছিল। আওয়ামী লীগ ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছিল এবং ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন ঘটেছিল। এই যে কথাগুলো আমরা যারা জুলাই আগস্ট অভ্যুত্থানের স্টেক হোল্ডার তারা যেভাবে বলি, সেই কথাগুলোই আরও অত্যন্ত পরিপক্ক রূপে সংসদের ভাষণে উপস্থাপন করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। নিঃসন্দেহে শেখ হাসিনা তার যে পালিয়ে যাওয়া, তিনি যে জীবনে বেঁচে আছেন, তার যে কোনো দুর্ঘটনার মুখোমুখি তিনি হননি, সেনাবাহিনীর অনেকটা সহযোগিতা তিনি পেয়েছিলেন বলেই তিনি তার জীবনটা বাঁচিয়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। সম্ভবত আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন তার অপরাধের এই যেটাকে আমরা কি বলা যায় যে প্রায়শ্চিত্ত করার জন্যই তাকে হয়তো বাঁচিয়ে রাখা হয়েছে, যার কারণে তিনি শাহাবুদ্দিন চুপ্পুর মুখে এই ভাষণ তাকে শুনতে হচ্ছে। আমরা জানি গত বছর সম্ভবত এপ্রিল মাসের দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি আমেরিকা প্রবাসী একজন সাংবাদিক সুলতানা রহমানকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে মির্জাফর বা বিশ্বাসঘাতক বলেছিলেন।
সুলতানা রহমান তাকে প্রশ্ন করেছিলেন, এই সেনাপ্রধানকে তো আপনারাই নিয়োগ দিয়েছিলেন। ওবায়দুল কাদের পাল্টা উত্তর দিয়েছিলেন, সিরাজউদ্দৌলাই তো মীর জাফরকে নিয়োগ দিয়েছিল। অর্থাৎ তাদের নিয়োগকৃত, তাদের বিশ্বস্ত, তাদের ট্রাস্টেড সেনাপ্রধানকে তারা মীর জাফর বলছেন, কারণ ঘটনার পরিপ্রেক্ষিতে। তাহলে এখন জানতে ইচ্ছে করে ওবায়দুল কাদের অথবা শেখ হাসিনা এই শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে তাদের ক্রিয়া প্রতিক্রিয়া কি। আওয়ামী লীগের ভাগ্য, দুর্ভাগ্য কিংবা কর্মের ফল, কোনটা আমরা বিবেচনা করব সেটি আমি দর্শকদের উপরে সেই বিবেচনার ভার ছেড়ে দিলাম। তবে আমরা একটু ইতিহাসের পেছনেই যাই। শেখ মুজিবের হত্যাকাণ্ডের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় খন্দকার মোস্তাককে, এবং খন্দকার মোস্তাক সম্পর্কে আওয়ামী লীগের মনোভাব এটি তো আমরা জানি। এই মোস্তাক কে ছিলেন? শেখ মুজিবুর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন ছিলেন খন্দকার মোস্তাক। খন্দকার মোস্তাকের বিরুদ্ধে কেউ শেখ মুজিবের কাছে অভিযোগ করলে তারপরে ক্ষিপ্ত হতেন শেখ মুজিব। এমনকি যেই 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, সেই 15ই আগস্টের পূর্বের রাতে 14ই আগস্ট খন্দকার মোস্তাকের বাড়ি থেকে হাঁসের মাংস রান্না করে নিয়ে খন্দকার মোস্তাক সেটি শেখ মুজিবুর রহমানকে খাইয়েছিলেন। শেখ মুজিবুর রহমান হাঁসের মাংস খুব পছন্দ করতেন। এই খন্দকার মোস্তাক শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের বিবাহের উকিল বাপ ছিলেন। এই খন্দকার মোস্তাক শেখ মুজিবের পিতা লুৎফর রহমানের মৃত্যুর পরে শেখ মুজিবের কান্না ছাপিয়ে খন্দকার মোস্তাকের কান্নাই মানুষকে আকৃষ্ট করেছিল। এমনকি লুৎফর রহমানের লাশ পুত্র হিসেবে কবরে নামানোর যে দায়িত্ব শেখ মুজিবুর রহমানের, সেই দায়িত্ব পালন করেছিলেন খন্দকার মোস্তাক। খন্দকার মোস্তাক 1973 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার একটি আসনে প্রার্থী ছিলেন, যেখানে জাসদের প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ। ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ স্থানীয়ভাবে ভোট গণনায় বিজয়ী হয়েছিলেন। খন্দকার মোস্তাকের কাছ থেকে সংবাদ পেয়ে শেখ মুজিব সেই কুমিল্লার সেই আসনের ব্যালট বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় এনে খন্দকার মোস্তাককে বিজয়ী ঘোষণা করেছিলেন, এবং স্থানীয়ভাবে বিজয়ী ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, জাসদের প্রার্থী, তাকে পরাজিত ঘোষণা করেছিলেন। তো খন্দকার মোস্তাক সেই কৃতজ্ঞতার প্রতিদান 15ই আগস্ট দিয়েছেন। এটি আওয়ামী লীগের ইতিহাস। তো আজকের প্রেক্ষাপটে শাহাবুদ্দিন চুপ্পু, শেখ হাসিনার কদমবুচি করতে পারলে, চরণধুলি পেলে যিনি, যার জীবন কৃতার্থ হতো, তিনি বিএনপির দৃষ্টি আকর্ষণ করে তাদের আনুকূল্য লাভ করে মেয়াদ পূর্ণ করার খায়েশে বিএনপিকে সন্তুষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছেন, এটি তো দৃশ্যমান। তো বিএনপি এই ভুলটি করবেন কিনা আমরা জানি না, এখনো নিশ্চিত নই। নিশ্চয়ই আমি বিশ্বাস করি যে বিএনপি তাকে মেয়াদ পর্যন্ত রাষ্ট্রপতি রাখতে আগ্রহ প্রকাশ করবেন, যেখানে বিএনপির একাধিক উপযুক্ত লোক আছে, সেটি আমি কোনো কারণেই বিশ্বাস করি না। তবুও সাংবিধানিক রীতিনীতি এবং কিছু অবস্থানগত প্রেক্ষিতে সময়ের একটা বিষয় আছে, সে কারণেই হয়তো এখনো রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু শপথে বহাল আছেন। আপনাদেরকে একটু উল্লেখ করি, শেখ মুজিবের মৃত্যুর পরে আব্দুল মালেক উকিল, যিনি পরবর্তীতে আওয়ামী লীগের প্রধান হয়েছিলেন, তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বলেছিলেন বাংলাদেশে ফেরাউনের পতন ঘটেছে। এটি একটি রেকর্ড, এবং যেই রেকর্ড নিয়ে আওয়ামী বিরোধী রাজনীতি নেতাকর্মীরা দীর্ঘ সময় বক্তৃতা করেছেন। ফলে আজকে সংসদে যেটি ঘটলো, জামাত এনসিপি যে কারণেই হোক তারা এটার ভিন্ন রূপ প্রকাশ করলো, কিন্তু তাদেরকে এবং জনগণকে নিশ্চয়ই এটা মনে রাখার মতো বিষয় যে শাহাবুদ্দিন চুপ্পু যে বক্তৃতাটা করলেন, শহীদ জিয়ার প্রশংসা, খালেদা জিয়ার প্রশংসা, তারেক রহমানের প্রশংসা, এবং আওয়ামী লীগকে যে তুলোধুনো তিনি করলেন সংসদে, এটি যুগের পর যুগ রেকর্ড হয়ে থাকবে। এটি নিশ্চয়ই করে রাজনীতির এক ধরনের পরিকল্পিত সাফল্য বিএনপির বা বিএনপি সরকারের বা সংসদীয় দলের, এমনটি আমরা বলতেই পারি। তো এখন আমি মূল আলোচনায় আসি। এই যে রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে আনুগত্যের যে বিষয়টি, সেই বিষয়ে একটি চরম শিক্ষা শেখ হাসিনার যেটি হলো, আমি বিশ্বাস করতে চাই এই ধরনের ঘটনা দিয়ে বিএনপি এবং ভবিষ্যতের যে কোনো সরকার তারা এর মধ্য থেকে লেসন নেবেন। অবশ্যই আনুগত্যের আবশ্যকতা আছে,
সেটি রাষ্ট্রের প্রতি সবচেয়ে জরুরি, নীতি আদর্শের প্রতি জরুরি, ব্যক্তির প্রতি নয়। মেরুদণ্ডহীন, ব্যক্তিত্বহীন, সরীসৃপ মার্কা কোনো মানুষকে রাষ্ট্রপতির মতো সবচেয়ে সম্মানিত অবস্থানে অধিষ্ঠিত করলে তার ফল কি কি হতে পারে আমরা নানা সময় দেখেছি। আমরা বিএনপির রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের কৃতকর্ম তো আমরা দেখেছি। ফলে সেই অভিজ্ঞতা থেকেই নিশ্চয়ই সকলে এই ব্যাপারে অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন বর্তমান বিএনপি সরকার এবং ভবিষ্যতে যে কোনো সরকার, এটা আমরা প্রত্যাশাই করতে পারি। এখন আসুন রাষ্ট্রপতির ভাষণ। রাষ্ট্রপতি তার ব্যক্তি ইচ্ছায় ভাষণ দিতে পারেন না, এটা আমরা জানি। মন্ত্রিসভা বা সরকার কর্তৃক অনুমোদিত ভাষণ তিনি কেবলমাত্র পাঠ করেন। এই যে মন্ত্রিসভায় অনুমোদিত ভাষণ রাষ্ট্রপতি পাঠ করতে বাধ্য হন, তো দফায় দফায় ব্যক্তিত্বহীন রাষ্ট্রপতিদের কীর্তিকলাপ আমরা দেখেছি। একজন ব্যক্তিত্ববান রাষ্ট্রপতির কথাও আমি একটু উদাহরণ হিসাবে তুলতে চাই। 1996-এ আওয়ামী লীগের কথিত ঐক্যমত্যের সরকারের রাষ্ট্রপতি হয়েছিলেন শেখ হাসিনার বিশেষ অনুরোধে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তাকে যখন এরকম একটি বক্তৃতা লিখে দেওয়া হলো এবং সেবারই প্রথম আইন করে মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এই ভাষণ রাষ্ট্রপতিকে পাঠ করতে যখন বাধ্য করা হলো, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি সংসদের বক্তৃতার প্রারম্ভেই বললেন, এটি আমার নিজস্ব বক্তব্য নয়, আমি সরকারের লিখিত বক্তব্য পাঠ করছি মাত্র। এর মধ্য দিয়ে তিনি এই ভাষণের সব বিষয়ের সঙ্গে যে তিনি একমত নন, তিনি যে সরকারের এই অবস্থানের পক্ষে নন, সেটি তিনি প্রকাশ করে তার ব্যক্তিত্বের একটি স্বরূপ জাতিকে চিনিয়েছিলেন। সেরকম মানুষ আমরা আর পাবো কিনা আমরা জানি না। এখন একটি ইতিহাসের পিছনে আসি। আমরা এই চুপ্পুকে 3টে সরকারের রাষ্ট্রপতি দেখেছি। তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি হিসাবে 2024 সালের 30 জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে বক্তৃতা করেন। সেখানে স্বাভাবিকভাবেই তিনি আওয়ামী লীগ সরকারের প্রশংসায় বক্তৃতায় ফুল ঝরিয়েছিলেন। 7 জনের অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি এবং অন্যান্যরা অংশগ্রহণ না করায় বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের তিনি তীব্র সমালোচনা করেছিলেন এবং তিনি বিএনপিকে সহিংসতা সৃষ্টি করে গণতন্ত্রের যাত্রাপথে বাধা দেওয়ার অভিযোগও তিনি তার ভাষণে করেছিলেন। এমনকি ওই বিতর্কিত নির্বাচন সম্পর্কে তিনি বলেছিলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই নির্বাচন সফল হয়েছে এবং সরকার ও নির্বাচন কমিশনের পদক্ষেপ সার্থক হয়েছে। তখন তিনি বক্তৃতা শেষ করেছিলেন জয় বাংলা বলে, আর এবার তিনি জাতীয় সংসদে বক্তৃতা শেষ করলেন বাংলাদেশ জিন্দাবাদ বলে। মাঝে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও রাষ্ট্রপতির দায়িত্ব যখন পালন করেছেন, বিশেষ দিবসগুলোতে তিনি সরকারের দেওয়া বিবৃতি তিনি এটি তার নামেই আমরা দেখেছি, যেটি তার নিজস্ব বক্তব্য হতেই পারে না। তো এই যে পরিস্থিতিটা কেন হলো, আমি একটু আরও পিছনে ফিরে যাই। আমরা জানি 1996 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করলো 21 বছর পরে, তখন শেখ হাসিনা সরকার, তার পূর্বে রাষ্ট্রপতি ভাষণ দিতেন, যেটি রাষ্ট্রপতির সচিবালয় কর্তৃক ড্রাফট করা ভাষণ রাষ্ট্রপতি দিতেন। কিন্তু 1996 সালে এই কুকর্মটি সূচনা করেন শেখ হাসিনা। তিনি ওই সরকারের কার্যবিধিতে সংশোধনী এনে একটু নতুন বিধান যুক্ত করেন। সেখানে বলা হয়, সংসদ ও মন্ত্রিসভার উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণ ও বার্তা মন্ত্রিসভা অনুমোদন করবে। অর্থাৎ রাষ্ট্রপতি সংসদের উদ্দেশ্যে বা মন্ত্রিসভার উদ্দেশ্যে কোনো ভাষণ দিতে গেলে সেটি মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হতে হবে। এই ব্যবস্থা চালু করা হয়েছিল মূলত তৎকালীন সময়ে রাষ্ট্রপতি ছিলেন বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস। তার ভাষণে যাতে তিনি আওয়ামী লীগের বিপক্ষে যায় এমন কোনো কথা না বলেন, এমনকি আওয়ামী লীগের স্তুতি গিয়ে ভাষণ দিতে তিনি যাতে বাধ্য হন, সেই জন্য এই বিধানটি, এই সংশোধনীটি আনা হয় এবং যথারীতি আব্দুর রহমান বিশ্বাস সেভাবেই তিনি ভাষণ দিতে সে সময় বাধ্য হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় 2001 সালে যখন নতুন সরকার গঠিত হয়, তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন সেই সময়ে তিনি জাতীয় সংসদে প্রথম অধিবেশনে ভাষণ দেন। সঙ্গত কারণেই তিনি সেই সময় 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের কথা সেই ভাষণে যুক্ত ছিল, যেই ভাষণটি শাহাবুদ্দিন সাহেব সেই সময় খালেদা জিয়ার সরকারের প্রশংসা করে এবং আওয়ামী লীগ সরকারের এই দুঃশাসনের কথা উল্লেখ করেই তিনি পাঠ করেছিলেন। এরপরে আমরা দেখেছি 2009 সালে সেই 111 সৃষ্টির পরে
যে নির্বাচনটি হয় 2008 সালে, সে তারপরে জাতীয় সংসদে ভাষণ দিয়েছিলেন বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন, এবং তিনি সেই ভাষণে আওয়ামী লীগ সরকারের প্রশংসা করেছিলেন। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি তিনি উচ্চারণ করেননি। এ নিয়ে সে সময় বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার তিনি বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, এই ইয়াজউদ্দিন কি আমরা চিনি নাকি তিনি আমাদের অচেনা। ফলে এই ইতিহাসগুলো আমরা জানি। তবে এই রাষ্ট্রপতির ভাষণ সরকার লিখে দেবে, সেই ভাষণ রাষ্ট্রপতিকে পাঠ করতে হবে, এই যে সংস্কৃতি, এটি বিধিবিধানের সংশোধনী নিয়ে এনে আওয়ামী লীগেরই সৃষ্ট, শেখ হাসিনার সৃষ্ট। সেই শেখ হাসিনার সৃষ্ট সংশোধিত বিধিবিধানেই আজকে তার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি সংসদে তার সরকারের তুলোধনা করে তাকে ফ্যাসিস্ট বলে, তাকে লুটেরা বলে বক্তৃতা করেছেন। প্রকারান্তরে তিনি তার রাজনৈতিক চরম প্রতিপক্ষ, ঘৃণার চোখে যাদেরকে দেখতেন, তাদের প্রশংসা করেই বক্তৃতা করেছেন। ফলে যেমন কর্ম তেমন ফল, অথবা আপনি যেমন বৃক্ষ লাগাবেন তার ফলটি তেমনই হবে। তুতে গাছ লাগিয়ে নিশ্চয়ই তার কাছে আপনি মিষ্ট ফল আশা করতে পারেন না। তো আমরা খন্দকার মোস্তাকের ইতিহাসের কথা শুনলাম, শেখ মুজিবের কত ঘনিষ্ঠ ছিলেন। তার সাথে শেখ মুজিবের দেখা হলে খন্দকার মোস্তাক শেখ মুজিবকে চুমো দিতেন, আর শেখ মুজিব খন্দকার মোস্তাকের গালে হাত বুলিয়ে তাকে আদর করতেন। খন্দকার মোস্তাক সেই কৃতজ্ঞতার প্রতিদান দিয়েছেন। সেনাপ্রধান ওয়াকার সম্পর্কে তারা নিজেরাই বলেছেন, যদিও জাতীয় প্রয়োজনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ভূমিকা পালন করেছেন সেটি নিঃসন্দেহে জাতীয় ইতিহাসে অত্যন্ত ভালো নিদর্শন হিসাবেই লেখা থাকবে। আর এই ব্যক্তিত্বহীন সরীসৃপ মার্কা ব্যক্তিত্বের শাহাবুদ্দিন চুপ্পু কি করতে পারেন নিজের পদের জন্য, নিজের অবস্থানের জন্য, অ্যাটলিস্ট নিজের বিদায়কে সুখকর করার জন্য তিনি দালালির কোন পর্যায়ে নামতে পারেন, নিশ্চয়ই শেখ হাসিনা সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আমরা দিল্লির বাতাসের গন্ধ এ পর্যন্ত আসে না, তবু আমরা অনুমান করতে পারি দিল্লির বাতাসে শেখ হাসিনার কলিজা পোড়ার গন্ধ সেটি যে উড়ে বেড়াচ্ছে, এটি আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।